নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকে এই বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ এবং গত রাত ২৫শে মার্চের রাতটা ছিল ভয়াল ২৫শে মার্চ, যেটাকে বাংলাদেশে কালো রাত্রি বলে। এবং এই যে আজকের যেই একটা দিন, একটা তারিখ, এটা শুধু একটা তারিখ না, এটা এমন এক রাতের পরে এসেছে যে এই রাতটা বাংলাদেশের ইতিহাসে রক্তের দাগে লেখা হয়েছিল। তো বাঙালির স্মৃতির মধ্যে আজকের এই দিনটা কিন্তু আগুন হয়ে গেছে, তাই না? আগুন হয়ে আছে। তো এই রাতে ইতিহাস লেখা হয়েছিল রক্তের দাগে, এবং এটা এমন একটা রাত ছিল যে রাতে মানুষ ঘুমিয়েছিল আর পাকিস্তানি বাহিনী নেমে এসেছিল মৃত্যুর মিশনে। আজকের ভিডিওতে আমরা এই ফিরে যাব সেই অন্ধকার রাতে ১৯৭১ সালের ২৫শে মার্চ, যেখান থেকে শুরু হয়েছিল বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ গণহত্যা। তারপর আমরা কথা বলবো আজকের বাংলাদেশ নিয়ে, স্বাধীনতার চেতনা কোথায় দাঁড়িয়ে আছে সেইটা নিয়ে। তো দর্শক, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাত, ঢাকা শহর তখন প্রায় ঘুমিয়ে। কিন্তু সেনাবাহিনী, পাকিস্তানি আ ঘাতকরা তখনও তারা ঘুমায়নি। তারা প্ল্যান করেছে, ট্যাঙ্ক বের হয়েছে, মেশিন গান প্রস্তুত করেছে। আদেশ পরিষ্কার, যেখানে প্রতিরোধের সম্ভাবনা, যেখানে বাঙালি জাতীয়তাবাদ, যেখানে ছাত্র, পুলিশ, বুদ্ধিজীবী, সংখ্যালঘু, সেখানেই আঘাত করতে হবে। এবং ট্যাঙ্ক গড়িয়েছে রাস্তায়, গুলির শব্দ, আগুনের আলো। পাকিস্তানি সেনাবাহিনী শুরু করে অপারেশন সার্চ লাইট। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট, বাংলার মানুষকে চুপ করিয়ে দেওয়া, স্বাধীনতার স্বপ্নকে মুছে ফেলা। ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তাক্ত রাত। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল সেই রাতের সবচেয়ে বড় টার্গেট। ইকবাল হল, জগন্নাথ হল, হলগুলিতে ঢুকে ছাত্রদের সারিবদ্ধ করে গুলি করা হয়। জগন্নাথ হল, বিশেষ করে হিন্দু ছাত্রদের আবাসিক এলাকা, ভয়াবহ হত্যাযজ্ঞের শিকার। শিক্ষক, শিক্ষার্থী কেউ রেহাই পায়নি সেই রাতে। অনেক ছাত্র তখনও বই হাতে বসেছিল। কেউ বুঝতেই পারেনি এটা তাদের জীবনের শেষ রাত। কলমের ওপর বুট, বইয়ের ওপর রক্ত, হলের করিডোরে চিৎকার। একজন বেঁচে যাওয়া ছাত্র পরে বলেছিলেন, আমার পাশে যে বন্ধুটি বসেছিল সে মুহূর্তেই পড়ে গেল। আমি শুধু শুনছিলাম গুলির শব্দ আর মানুষের চিৎকার। পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় ঘরে ঘরে আগুন লাগানো হয়। নারী, শিশু কেহই রেহাই পায়নি। অনেক পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়, যাদের নাম আজ ইতিহাসেও নেই। বাংলাদেশের পুলিশ সদস্যরা রাজারবাগ পুলিশ লাইন্স থেকে সাহসিকতার সাথে প্রতিরোধ গড়ে তুলেছিল। তাদের কাছে ভারী অস্ত্র ছিল না, কিন্তু ছিল দেশ প্রেমের অদম্য ভালোবাসা, দেশপ্রেমের অদম্য অঙ্গীকার। তারা শেষ পর্যন্ত লড়েছেন এবং শহীদ হয়েছেন। কিন্তু সেই রাতের আসল ট্র্যাজেডি আরো বড়। অসংখ্য নামহীন মানুষের মৃত্যু। আমরা নিশ্চয়ই সেটা ধারণা করতে পারি যে ২৪-এর পুলিশ হত্যায় কি ঘটেছিল। জঙ্গিরা কি করতে পারে শুধু ভাবুন, যে ওই ২৫শে মার্চের কাল রাতে বা তৎপরবর্তী সময়ে ঘটেছিল তার চাইতেও হাজার গুণ। পুরানো ঢাকার অলিগলি, ঘনবসতিপূর্ণ এলাকা, সংখ্যালঘু পরিবার, সাধারণ ঘরবাড়ি সবই হয়ে উঠেছিল টার্গেট। অনেক পরিবার
পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। কোনো সংবাদপত্রে নাম ছাপা হয়নি, কোনো স্মৃতিফলকে জায়গা হয়নি তাদের, কিন্তু তারাও স্বাধীনতার ইতিহাসের অংশ। তারপরে স্বাধীনতার ঘোষণা এবং যুদ্ধ, এই গণহত্যার মধ্যেই বাংলাদেশের স্বাধীনতার পথ চূড়ান্ত হয়ে যায়। ২৬শে মার্চ বাংলাদেশ স্বাধীন হয়। আজকে বাংলাদেশের স্বাধীনতা দিবস। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। অনেক মুক্তিযোদ্ধার কাহিনীতে একটা জিনিস বারবার ফিরে আসে, ঘর ছাড়ার মুহূর্ত। একজন তরুণ ঘর ছাড়ছে, মা জানেন ছেলেটা হয়তো আর ফিরবে না, তবু তিনি থামান না, কারণ তিনি বুঝে গেছেন এই লড়াই শুধু তার ছেলের না, এই লড়াই একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তিনি জানতেন হয়তো আর কখনো দেখা হবে না, তবু বলেছিলেন দেশটাকে স্বাধীন করে আন। এই ত্যাগ, এই সাহস, এই সব গল্প দিয়েই তৈরি হয়েছে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হলো, আমরা সেই চেতনাকে ধরে রাখতে পেরেছি? আজকের বাংলাদেশ সেই চেতনাকে কি ধারণ করছে? ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত বাংলাদেশ এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে গেছে। একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সেই হায়েনারা, সেই পরাজিত শক্তি, তারা ফুলকির মতো উড়ে এসেছিল। তারা বাংলাদেশের স্বাধীনতাকে বুলণ্ঠিত করে রাজাকারদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে। এই শান্তিতে নোবেল পাওয়া তথাকথিত আহ, মানে শান্তিতে নোবেল পাওয়া এই ইউনুস মহাজন, অশান্তির গডফাদার, তিনি বাংলাদেশটাকে সেই পাকিস্তানিদের হাতে, জঙ্গিদের হাতে তুলে দিয়েছিলেন আগস্ট থেকে ফেব্রুয়ারির ২০২৬ পর্যন্ত। এটা একটা অদ্ভুত সময় ছিল, একটা সময় যেখানে স্বাধীনতার কথা বলাটাই হয়ে উঠেছিল ঝুঁকিপূর্ণ। ভাবুন, আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন, বাংলাদেশের স্বাধীনতা আমার গর্ব, অথবা লিখলেন ২৫শে মার্চের শহীদদের স্মরণ করছি, অথবা শুধু লিখলেন জয় বাংলা, যেটা নিয়ে স্বাধীন হয়েছিল বাংলাদেশ, তাই না? জয় বাংলা স্লোগান। তখন বাংলাদেশ জিন্দাবাদ ছিল না, শুধুই ছিল জয় বাংলা। তারপর এরপর আপনি হয়ে গেলেন ফেসিবাদের দোসর, ফেসিস্টের দোসর। মানুষকে ট্যাগ করা হতো, হাসিনার লোক, পুরনো রেজিমের দালাল, শুধু একটা পোস্টের জন্য। অনেকেই বলতেন, ভাই এই সময় এসব পোস্ট দিও না, সমস্যা হতে পারে। মানুষ নিজেরাই নিজেদের সেন্সর করতে শিখেছিল। কেউ ২৫শে মার্চ নিয়ে কিছু লেখেনি, কেউ ২৬শে মার্চ নিয়ে পোস্ট করেনি, কেউ শহীদ মিনারে যেতে ভয় পেয়েছে। সেই জায়গায় যাওয়াটাও অনেকের জন্য একটা দ্বিধার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, কারণ ভয় ছিল যারা স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছে তাদের উপর সামাজিক চাপ তৈরি করা হয়েছে, অনলাইনে ট্রল করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, এমনকি বাস্তবে গিয়ে ভয় দেখানো হয়েছে। তথাকথিত প্রেসার গ্রুপ তৈরি করে, মব তৈরি করে যারা নির্দিষ্ট মতের বাইরে গিয়েছে তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে এই শান্তিতে নোবেল পাওয়া অশান্তির প্রতিভু ইউনুস বাহিনী। জঘন্য, জঘন্য। মানুষ নিরাপদ বোধ করেনি, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি। সবচেয়ে ভয়ঙ্কর ছিল এই নীরবতা। ১৯৭১ সালে মানুষ জীবন দিয়ে কথা বলেছে, আর ২০২৪-২৬-এ মানুষ ভয় পেয়ে চুপ করে গিয়েছিল। একটা জাতির জন্য এটা লজ্জাকর। বঙ্গবন্ধুর সৈনিকদের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য, একটা স্বাধীন দেশের মানুষের জন্য এটা ছিল অত্যন্ত লজ্জাকর। যে জাতি ১৯৭১-এ গণহত্যার মুখে মাথা নত করেনি, সেই জাতির মানুষকে ২০২৪ থেকে ২০২৬-এ দেশপ্রেমের স্ট্যাটাস দেওয়ার কারণে ১০ বার পাপতে হয়েছে। আজকে দেখলাম ফেসবুক বা বিভিন্ন মিডিয়াতে মানুষ আবার কথা বলছে, মানুষ পোস্ট করতেছে জয় বাংলা, স্বাধীনতা দিবস,
শহীদদের প্রতি শ্রদ্ধা সবকিছু আবার দৃশ্যমান। এটা শুধু পোস্ট না, এটা একটা অনুভূতি। একটা মুক্তির অনুভূতি, মুক্তির গান। একটা ফ্রেশ এয়ার বলতে হবে। যেখানে মানুষ আবার নিজেকে প্রকাশ করতে পারছে। মানুষ কথা বলছে, ২৫শে মার্চের শহীদদের স্মরণ করছে। ২৬শে মার্চ উদযাপন করছে, স্ট্যাটাস দিচ্ছে। এখন প্রশ্ন, সবকিছু কি ঠিকঠাক হয়ে গেছে? আমরা কি জানি বাংলাদেশ কোন পথে যাচ্ছে? এই মুহূর্তে নেতৃত্বের সামনে যেই সুযোগটা আছে, সেই সুযোগটা কি কাজে লাগানো হচ্ছে? নাকি আমরা একটা মোহে আচ্ছন্ন আছি? যে নির্বাচনের পরে বাংলাদেশ আবার সঠিক পথে ফিরে এসেছে। কিন্তু সেই সঠিক পথটা আমরা কিন্তু এখনো দেখিনি। আমরা আশায় আছি, ভাবছি যে বাংলাদেশ সেই সঠিক পথে ফিরে এসেছে। কিন্তু সঠিক পথটা কিন্তু এখনো হাঁটা হয় নাই। তারেক রহমান, তিনি কি সেই সঠিক পথটা বেছে নেবেন? যেখানে অতীতের ভুল পুনরাবৃত্তি হবে না? যেভাবে তার মা গিয়েছিল রাজাকারদের রক্ষক হিসাবে, তারেক রহমান কি সেই পথে আবার যাবেন? নাকি তিনি হবেন একজন মুক্তিযোদ্ধার সন্তান, একজন সত্যিকারের দেশপ্রেমিক নেতা? একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে বাংলাদেশের স্বাধীনতার চেতনার ধারক বা রক্ষক কি তিনি হবেন? বাংলাদেশের মানুষ এখন চায় গণতন্ত্র ফিরে আসুক। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করুক। মিথ্যা মামলাগুলি, এই যে রাজাকার ইউনূস বাহিনীর, জঙ্গি ইউনূসের শাসনামলে যে হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে বিনা বিচারে জেলে রেখেছে। এমনকি হিন্দুদের প্রাণপ্রিয় ধর্মপুরুষ শ্রী চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে সম্পূর্ণ বানোয়াট মিথ্যা মামলা দিয়ে এই দেখেন মাসের পর মাস কারাগারে রেখেছে জামিন ছাড়া। জামিন হলে আবার আবার মামলা দেওয়া হচ্ছে। মানে অপরাধ কি? অপরাধ হলো তিনি সংখ্যালঘুদের নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের হিন্দুদের পক্ষে দাঁড়িয়েছেন, বাংলাদেশের হিন্দুদেরকে প্রতিবাদ করতে উদ্বুদ্ধ করেছেন। কিন্তু সেই রাজাকাররা তার সেই কণ্ঠকে ভয় পেয়েছে। তার এই যে তিনি ঐক্যের সুর হিন্দুদের মধ্যে বাজিয়ে দিয়েছেন, জাগিয়ে তুলেছেন, এই রাজাকার জঙ্গিরা সেইটাকে ভয় পেয়েছে এবং এই চিন্ময় প্রভু তাদের কাছে একটা আতঙ্কের নাম। চিন্ময় প্রভু তাদের কাছে একটা ঐক্যের নাম। চিন্ময় প্রভু তাদের কাছে একটা এই ভূমিপুত্র, বাংলাদেশের যে হিন্দুরা আছেন, সনাতন ধর্মাবলম্বীরা আছেন, মানে সকল মানুষের সমন্বিত একটা স্লোগান চিন্ময় প্রভু, সেটাকে তারা ভয় পেয়েছে, আর কিছুই না। সুতরাং এই বাংলাদেশে এই মুহূর্তে গণতন্ত্র ফিরে আসতে হবে, বিচার ব্যবস্থাকে স্বাধীনভাবে কাজ করতে হবে, তাহলেই দেশ স্বাধীন হবে। মিথ্যা মামলাগুলো বাতিল করতে হবে, মানুষকে যাদেরকে বিনা বিচারে দিনের পর দিন আটক রাখা হয়েছে তাদেরকে ছেড়ে দিতে হবে। তাহলেই বুঝবো যে বাংলাদেশ সঠিক পথে যাচ্ছে। কারণ স্বাধীনতা শুধু একটা পতাকা না, স্বাধীনতা মানে ন্যায় বিচার। ২৫শে মার্চ আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কত কষ্টে অর্জিত। আর আজকের দিন আমাদের মনে করিয়ে দেয় এই স্বাধীনতা রক্ষা করা কত গুরুত্বপূর্ণ এবং এই স্বাধীনতা কত বিপদগ্রস্ত, এই জিনিসটাও আমাদেরকে মনে করিয়ে দেয়। শেষ কথা, শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। গণতন্ত্র যেন শক্তিশালী হয় আর বাংলাদেশ যেন সত্যিকারের স্বাধীন থাকে। আমি জয় বাংলার লোক না। আমি সেই আমার মনে আছে জয় বাংলা শুধুমাত্র একটা সময়ে বলেছিলাম যে যেটা ছোট, সেইটা কত সালে হবে সেটাও আমার মনে নাই। আমার মনে আছে যে আমি দৌড়াইতাম রাস্তা দিয়ে, লাডেম খেলতাম, দৌড়াইতাম আর বলতাম বুট্টু শালা আগুন জ্বালা, বুট্টু শালা আগুন জ্বালা, আ আ বাংলাদেশে লাগছে আগুন ৪ টাকা সের লাফাব আগুন। লাফাব আগুন মানে ওই যে বিশাল, বিশাল আ বেগুনগুলি আরকি। আ আ বাংলাদেশে লাগছে আগুন ৪ টাকা সের লাফাব আগুন। তারপরে বলতাম জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বুট্টু শালা আগুন জ্বালা। মানে এইটুক হইছে আমার জয় বাংলার স্মৃতি। কিন্তু আজকে বাংলাদেশে যেইভাবে জোর জবস্তিমূলক ভাবে মানে একটা
সম্পূর্ণ অন্যায়ভাবে একটা গণতান্ত্রিক বাংলাদেশের সবচাইতে বড় সর্ববৃহৎ গণতান্ত্রিক দলকে যেইভাবে তারা নিষিদ্ধ করে রেখেছে মানুষের, এটাও কিন্তু মানুষের কণ্ঠরোধ করা। সুতরাং আমি বলবো মানে আপাতত আমি আওয়ামী লীগ করি না, বাট আওয়ামী লীগের বিরুদ্ধে বা যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে অবশ্যই রাজাকারদের রাজনীতি করার কোনো অধিকার নাই। যারা দেশ চায় না, বাংলাদেশ চায় না, তারা কিসের রাজনীতি করবে? মানে তারা তো গণতন্ত্র, একটা দেশকে আপনি দেশে রাজনীতি করতে হলে সেই দেশটাকে আপনার স্বীকার করতে হবে। সুতরাং আমি ওই যে সব রাজনীতির পক্ষে না, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের হাত ধরে। বাংলাদেশের স্বাধীনতার চেতনা যদি কোনো একটা দল ধারণ করে, সেটা হচ্ছে প্রথম আওয়ামী লীগ। সুতরাং সেই দলটিকে আপনি যোগসাজশ করে আপনি অন্যায়ভাবে নিষিদ্ধ করে রাখবেন আর ভাববেন আপনি দেশপ্রেমিক শক্তি, আপনি মুক্তিযুদ্ধের চেতনার শক্তি, আপনি স্বাধীনতার শক্তি, আপনি প্রগতিশীলতার শক্তি, আপনি অসাম্প্রদায়িক চেতনার শক্তি। না, 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 না। বিএনপি এখনো হয়তো হানিমুন পর্যায়ে আছে, কিছুটা দিন যাবে, কিন্তু জনগণের প্রত্যাশা বিএনপির প্রতি যে সেই স্বাধীনতার চেতনাকে ফিরিয়ে আনতে হবে এবং এই মানুষকে মুক্তভাবে কথা বলার সুযোগ দিতে হবে। মানুষ যাতে স্ট্যাটাস দিতে, এই যে ইউনূসের আমলে মবের বয়ে, ট্যাগিং এর বয়ে যে মানুষ একটা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এইগুলি লিখতে পারতো না, সেই রকম মানে অকুত ভয় একটা পরিবেশ তৈরি করতে হবে, অভয় দিতে হবে এবং নিশ্চিতভাবেই মানুষকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। সেই জায়গাটা না হওয়া পর্যন্ত আমি বলবো জয় বাংলা, জয় স্বাধীনতা। তো এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।